টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে একটি সুখবর দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। যদি আছে এখানে, যদি সেটি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন পরিকল্পনা পোর্টেবল মর্টগেজ যদি এটা বাস্তবায়িত হয় তাহলে বদলে যাবে হাউজিং মার্কেট। সেটি কিভাবে হবে সেটি আমরা বিস্তারিত আলোচনা করব, এবং হাতে সময় থাকলে সোশ্যাল সিকিউরিটি 401(k) এবং IRA উত্তোলনের জন্য অবসর নেবেন কত বছর বয়সে, এটারও একটি বিস্তারিত তথ্য আছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি এই দুটো বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে বা তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব আব্দুল চৌধুরী, IRS এনরোলড এজেন্ট এবং CEO ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। জনাব আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আনসারগুলো দিতে পারবো। সো হোপফুলি উইল বি গুড শো। অনেক ধন্যবাদ আপনাকে যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আজকের যে বিষয়টি, এটি একটি অত্যন্ত সুখবর। যদি এটি বাস্তবায়িত হয়, এটি একেবারেই নতুন পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের নতুন যে পরিকল্পনা, যে পোর্টেবল মর্টগেজে বদলে যাবে হাউজিং মার্কেট, এটি কিভাবে হতে পারে সেটি সম্পর্কে একটু ধারণা আমি দর্শকদেরকে দিতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা জানি গত কয়েক বছর ধরে আমেরিকার হাউজিং মার্কেটে যেন এক অদ্ভুত অচলাবস্থার মধ্যে আটকে আছে। লাখো মানুষ তাদের ঘর বদলাতে চাইলেও পারেন না, কারণ তাদের হাতে আছে 5-6 বছর আগে সেই সোনার মতো কম সুদের মর্টগেজ। অন্যদিকে আজকের বাজারে সুদের হার দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণে। যারা চাকরি বদলাতে চান, পরিবার বড় হয়েছে বলে বড় বাড়িতে উঠতে চান, বা ছোট ঘরে ডাউন সাইজ করতে চান, তাদের জন্য এই লক ইন ইফেক্ট হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বাধা। ঠিক এই সময় ট্রাম্প প্রশাসনের আলোচনায় এসেছে একটি নতুন ধারণা, পোর্টেবল মর্টগেজ, অর্থাৎ আপনার মর্টগেজকে নতুন বাড়ির সাথে বহন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা। ভাবুন তো, আপনার বাড়ির বর্তমান সুদের হার যদি 3% বা 4% হয়, তাহলে আপনি কিন্তু সেই হার বজায় রেখেই নতুন বাড়িতে উঠতে পারেন। শুনতে রূপকথার মতো লাগলেও বিশ্বে এমন পদ্ধতি অনেক দেশে আগে থেকেই আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই আমেরিকার হাউজিং সংকটের সমাধান হতে পারে? পোর্টেবল মর্টগেজের সম্ভাব্য সুবিধা অনেক, যেমন আপনি ঘর বদলাতে পারবেন, আপনার মাসিক পেমেন্ট হঠাৎ দ্বিগুণ হয়ে যাবে না, চাকরি বা জীবনযাত্রার পরিবর্তনে আপনি আরও স্বাধীন হবেন, বাজারে বাড়ি কেনা বেচার গতি বাড়বে, নতুন প্রাণ ফিরে আসতে পারে স্থবির হয়ে পড়া রিয়েল এস্টেট সেক্টরে। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জও কিন্তু কম নয়, কারণ মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ মার্কেট, যেখানে কোটি কোটি ডলারের বিনিয়োগ, সে বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। ঋণদাতারা ঝুঁকি সামলাতে সুদের হার বাড়াতে চাইতে পারে, আর নতুন বাড়ি বেশি দামে হলে আপনাকে অতিরিক্ত নগদ অর্থ দিতে হতে পারে বা দ্বিতীয় মর্টগেজ নিতে হতে পারে। অবশ্য এই নীতি বাস্তবায়নের আইনি ও আর্থিক কাঠামো এখনও পুরোপুরি সুস্পষ্ট নয়। তাই আজকের আলোচনা শুধু অর্থনীতি বা বাড়ি কেনা বেচার তত্ত্ব নয়, এটি আমেরিকার 13 মিলিয়নেরও বেশি পরিবারের বাস্তব জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক নিরাপত্তার সাথে জড়িত। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ অ্যাকাউন্ট্যান্ট, যিনি এই বিষয়টি এবং ট্যাক্স ইমপ্লিকেশন সব কিছুই গভীরভাবে বোঝেন। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা, ট্রাম্পের নতুন পরিকল্পনা পোর্টেবল মর্টগেজ বদলে যাবে হাউজিং মার্কেট।
এই যে জনাব আব্দুল চৌধুরী, আমি বিষয়টি নিয়ে একটু ব্যাখ্যা করেছি, যদি এই রিপোর্টটি অনেক বড়, আপনি বিস্তারিতভাবে সেটি আলাপ করবেন, তো আপনার কাছে প্রথমেই গোটা দুই প্রশ্ন ছেড়ে দিতে চাই যে পোর্টেবল এই মর্টগেজটা আসলে ঠিক কি, একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এটির আর্থিক কার্যপ্রণালী আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 6%-এরও বেশি নিচে সুদের হার থাকা 13 মিলিয়নেরও বেশি বাড়ির মালিক আছেন, পোর্টেবল মর্টগেজ তাদের কিভাবে প্রভাবিত করবে? আপাতত দুটি প্রশ্ন আপনাকে দিচ্ছি, এরপরে আলোচনার মধ্যে দিয়ে আরো প্রশ্ন আসবে। জনাব আব্দুল চৌধুরী। ওকে, সো আপনারা অলরেডি জানেন যে আমি সবসময় দর্শকদেরকে এবং সঠিক এবং ডাইরেক্ট ইনফরমেশন দিতে চাই। অনেক সময় মানুষ কমপ্লেইন করতে পারে যে অনেকের মানুষের যখন হোপ থাকে, আমি তখন জিনিসটা ডাইরেক্ট বলায় অনেকে মানুষের হোপ চলে যেতে পারে। বাট দ্য আইডিয়া হিয়ার ইজ দ্যাট আমরা চাই যে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যে যেটা বর্তমানের ইকোনমিক সিচুয়েশনে ঘটতেছে, যেটা আপনাদের পার্সোনাল লাইফ এফেক্ট করবে অথবা আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফ এফেক্ট করতে পারে। এখন আমরা এই যে পোর্টেবল মর্টগেজ নিয়ে আমরা যেটা কথা বলতেছি, এইটা এখন কিন্তু প্রপোজাল স্টেজে, ঠিক আছে? তার মানে কোনো কিছু এখনো অ্যাপ্রুভ হয় নাই। সো আমি এক্সপ্লেইন করবো জিনিসটা কি এবং কেন এই পোর্টেবল মর্টগেজের কথা এখন আসতেছে এবং এটার এফেক্ট কি হইতে পারে, রাইট? আর ইন বিটুইন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, রানা ভাই, ইউ কুড স্টপ মি এন্ড আই উইল আনসার দ্য কোয়েশ্চন। নিশ্চয়ই। ওকে, সো এখন আমাদের এখানে অনেক লাকি মানুষ আছেন যারা অলরেডি বাড়ি কিনে ফেলছেন, আলহামদুলিল্লাহ, এর এ ভেরি লো রেট, রাইট? অনেকের 3.5%, অনেকের 4%, রাইট? ওরা বাড়ি কিনছেন বহুত বছর আগে অথবা প্যান্ডেমিকের সময় ওরা আবার রিফাইন্যান্স করছেন। এখন যারা নতুন বায়ার, তার মানে যারা এখন নতুন বাড়ি কিনতেছেন, ওদের জন্য বাড়ি কেনাটা একটু ডিফিকাল্ট, কারণ ইন্টারেস্ট রেটটা হাই, ঠিক আছে? এখন পোর্টেবল মর্টগেজ কিন্তু নতুন বায়ারদেরকে ডাইরেক্টলি এফেক্ট করবে না। পোর্টেবল মর্টগেজ মানেটা কি? পোর্টেবল মর্টগেজ মানে হইলে গিয়া অনেক মানুষের, আপনাদের যে এখন বর্তমানে অলরেডি একটা মর্টগেজ আছে, ওই মর্টগেজটা হইলো আপনার যে বাসায় থাকতেছেন ওই বাসার মর্টগেজ, ওকে? এখন অনেক সময় মানুষের যদি লাইফস্টাইলটা আপনারা দেখেন, ইউজুয়ালি যেটা হয়, মানুষ যখন প্রথম বাড়িটা কিনে, ওরা বাড়িটা কিনে যেখানে ওদের জন্য এফোর্ডেবল হয়, তাই না? আমরা ইমিগ্রেন্ট কমিউনিটি, আমরা সবসময় যখন নতুন আমরা এখন বাড়ি যেটা কিনতে যাই, তখন ইউজুয়ালি একটা নেইবারহুড থাকে যেটা স্কুল সিস্টেম নাও ভালো হইতে পারে, অথবা একটা এরিয়াতে যেটা আপনাদের ফ্যামিলিদের জন্য ভালো না হইতে পারে, অথবা আপনি একটা বাড়ি কিনছেন, বাড়ি কেনার জন্য যেটা আপনার ফ্যামিলির জন্য সাইজে ছোট, অথবা এক সময় বড় ছিল, বা এখন আপনাদের ছেলে মেয়ে বড় হয়েছে, বাবা মারা আসছে অন্যান্য বাংলাদেশ থেকে, এখন আপনার বাড়িটা এখন আপনার ছোট হয়ে গেছে আপনাদের জন্য। কিন্তু প্রবলেমটা হইলে গিয়ে আপনি আর একটা বাড়ি কিনতে পারতেছেন না, বিকজ রাইট নাও দ্য ইন্টারেস্ট রেট ইজ হাই, রাইট? ইটস অলমোস্ট 6.5%, তাই না? তার মানে আপনার বাড়ি যদি একজন কিনে সেম দামে, ওনার মর্টগেজ পেমেন্ট আপনার চেয়ে অলমোস্ট ডাবল, রাইট? এখন এই সিচুয়েশনে যেটা হচ্ছে যে বিকজ মর্টগেজ ইন্টারেস্ট রেট হাই, আপনার জন্য এফোর্ডেবিলিটিটা হচ্ছে না আরেকটা বাড়ি কেনার, যেটা আপনার জন্য ভালো হবে, রাইট? বাচ্চাদের জন্য ভালো হবে অথবা ফ্যামিলির জন্য ভালো হবে। এখন আপনারা অলরেডি জানেন এফোর্ডেবিলিটি ইজ এ নিউ থিং, রাইট? না, নট এ নিউ থিং, বাট এটা কিন্তু ইকোনমিক্যালি অনেক হিউজ সিচুয়েশন এখন, রাইট? সবকিছু এখন এক্সপেন্সিভ, স্পেশালি যারা সিটিতে থাকেন। আপনারা অলরেডি জানেন জোহরান মামদানি উনি ইলেকশন জিতছে এফোর্ডেবিলিটির উপরে। এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু দেখতেছে যে ওরা যে এফোর্ডেবিলিটি ইজ গোনে ব্রিং পিপুল, অ্যাট্রাক্ট পিপুল, কারণ অনেক মানুষ এফোর্ডেবিলিটি ওদের নাই। এফোর্ডেবিলিটি মানে জিনিসটা কি? মানে হইলে গিয়া একটা জিনিস কিনা, আপনি কি ওইটা আসলে পারবেন কিনা না, আপনি কি একটা বাড়ি কিনতে পারবেন, এটার এফোর্ডেবিলিটি আপনার আছে কিনা না, আপনি কি একটা গাড়ি কিনতে পারেন, আপনি কি এটা আপনার কারেন্ট স্যালারি দিয়ে এফোর্ড করতে পারবেন কিনা না, রাইট? সব জিনিসের অলরেডি এখন দাম বাড়ছে, রাইট? সো নাও উইথ দ্যাট বিং সেড, এখন রিপাবলিকানরা অবভিয়াসলি অলরেডি জানেন, আমি এটা পলিটিক্যাল সিচুয়েশনে যাচ্ছি না, বাট আমি চাই যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা বুঝেন কেন এই জিনিসগুলো হচ্ছে। আর আমি যদি কোনো রং কিছু বলি, রানা ভাই আমাকে আপনি কারেক্ট করতে পারেন, নো ইস্যুস। এখন আপনারা যদি এখন বর্তমানের ইলেকশন যদি দেখেন, মিড টার্মে, রাইট, সরি মেমোরিয়াল যেটা গেল, রাইট,
ডেমোক্রেটরা স্ট্রং ছিল কেন বিকজ এই যে অনেক সিটি এরিয়াতে ডেমোক্রেটরা ওরা ইলেকশন করছে বেসড অন অ্যাফোর্ডেবিলিটি দে গোনা ব্রিং দ্য প্রাইসেস ডাউন অফ হোয়াটএভার দ্য কেস ইট ইজ ওয়েদার ওদের আইডিয়াটা সঠিক কিনা না ডাজন্ট ম্যাটার উই আর টকিং অ্যাবাউট দ্যাট উই আর টকিং অ্যাবাউট মানুষ কিসের জন্য ওরা কি জিনিসটা চাচ্ছে মানুষ চাচ্ছে ওদের বাড়ি যাতে অ্যাফোর্ডেবল হয় গাড়ি যাতে অ্যাফোর্ডেবল হয় সিম্পল দ্যাটস অল ইট ইজ মানে আপনি যদি ওদেরকে বলেন আমি তোমাকে জন্য মর্গেজ রেট কমাবো অফকোর্স ইটস গোনা বি গুড ফর দেম রাইট সো নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন এই পোর্টেবল মর্গেজ ওরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে ওরা দুইটা জিনিস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে একটা হইল গিয়ে পোর্টেবল মর্গেজ তার মানে আপনার অলরেডি যে মর্গেজ আছে ওই মর্গেজ আপনি নিয়ে নতুন বাসায় চলে যাবেন দ্যাটস অল ইট ইজ সিম্পল ওয়ে টু লুক এট ইট আপনি যদি এখন আরেকটা নতুন বাসা কিনতে যান $700,000 বাড়ি মর্গেজ রেট পড়বে 6.5%। এখন যেটা হবে আপনার যদি অলরেডি একটা বাড়ি আছে 500,000 তাই না ওইখানে আপনার অলরেডি একটা 250,000-এর মর্গেজ আছে ওই 250,000 চলে যাবে নতুন মর্গেজে রাইট আপনার রেট সবকিছু সেম থাকবে কোনো কিছু চেঞ্জ হবে না জাস্ট গোনা মুভ টু দ্য নিউ মর্গেজ আর আপনি বাড়ি বেচে যে ক্যাশটা আছে ওইটাও চলে যাবে নতুন বাড়িতে এবং দ্য রিমেইনিং ব্যালেন্স ইউ গেট এ নিউ মর্গেজ ওল্ড মর্গেজ হোয়াটএভার দ্য কেস ইট ইজ ডিটেইলও তো নাই বাট আপনার আইডিয়াটা হলো গিয়ে যে আপনার অলরেডি কারেন্ট রেটটা নতুন রেটে চলে যাবে এগেন আমি এটা খুবই সংক্ষেপে আপনাদেরকে সামারিটা দিচ্ছি কারণ এটাও কিন্তু খুবই প্রপোজড সিচুয়েশনে আছে একেবারে প্রাথমিক অবস্থায় হ্যাঁ এটা ইভ্যালুয়েট করতেছে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি ঠিক আছে আন্ডার দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ওকে সো এখন ওরা এই জিনিসটা পুশ করবে সো এখন লেটস লুক এট দ্য পজিটিভ এন্ড দ্য নেগেটিভ ওকে পজিটিভ হইল গিয়া ওকে ফাইন একজন মানুষ উনি নতুন বাড়িতে যাইতে পারতেছে উনি যে বাড়ি উনার জন্য ভালো হবে উনি নাও এফোর্ড করতে পারবে প্রাইম এক্সাম্পল ধরেন এখন যারা অনেক মানুষ বাড়ি কিনতেছে রাইট ওরা ফোর্সফুলি অনেক বাড়ি কিনতেছেন যেটা ওদের জন্য ভালো না হইতে পারে বাট দে আর বাইং ইট বিকজ দে নিড এ হাউস দেন ওরা চিন্তা করতেছেন কয়েক বছর পরে আমি বাড়ি বদলাতে পারবো তাই না যখন পজিটিভ জিনিসটা হইলে যে আপনি অলরেডি কারেন্ট যে লো রেট আছে ওই লো রেটে আপনি নতুন বাসায় বাড়িটা কিনতে পারবেন which is good so now এই জিনিসটা আসলে কি ওয়ার্ক আউট হবে কিনা না আমরা যদি এখন যদি উই সিম্পলিফাইড এখন বাড়ির দাম অলরেডি হাই তাই না উই এগ্রি উইথ দ্যাট রাইট প্রাইস ইজ অলওয়েজ ডাউন আমি শুনতেছি গত 10 বছর ধরে বাড়ি দাম বাড়বে বেশি এখন কেনা উচিত না প্রাইস নেভার ওয়েন্ট ডাউন ইট কিপস গোইং আপ রাইট again I'm not a real estate professional here but depend করবে আপনি কোন মার্কেটে আছেন but ideally what's happening is there is always a buyer out there এখন যদি দেখা গেছে যে 10 জন মানুষ এখন বাড়ি কিনতে আসে মার্কেটে ওদের নতুন বায়ার ওরা অলরেডি মর্গেজ অ্যাপ্রুভ হয়েছে 6.5%-এ এখন যদি দেখা যায় যে পোর্টেবল মর্গেজের আন্ডারে আরো 3 জন মানুষ অ্যাপ্রুভ হয়েছে মর্গেজের জন্য হোয়াটস গোনা হ্যাপেন আগে ছিল 10 জন বায়ার নাও আরো 3 জন বায়ার গিয়ে ঢুকছে এখন 13 জন বায়ার বাড়ি আছে 5টা কিনার তখন কি হবে 10 জন বিডিং না করে এখন 13 জন বিডিং করবেন the price of the house is going to go up even more so আমার যেটা মনে হয় এই জিনিসটা আপনার অ্যাফোর্ডেবিলিটি করতে গিয়ে ওরা স্টিল আরো আনএফোর্ডেবল করে দিতে পারে আমার যেটা মনে হচ্ছে এগেন আমরা এটা সিম্পলিফাই করতেছি সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে আসলে কি জিনিসটা হইতে পারে that's what I think might happen so with this being said again আমি আপনাদেরকে আবার জানাচ্ছি যে এটা প্রপোজড মেথড আপনি যদি আপনার এখন মর্গেজ ব্রোকারকে গিয়ে বলেন আমি পোর্টেবল মর্গেজ চাচ্ছি হি ইজ নট গোনা নো হোয়াটস গোইং অন হি ইজ গোনা সে দ্যাট এটা এখন প্রপোজ মেথডে আছে অ্যাপ্রুভ হইতে পারে নাও অ্যাপ্রুভ হইতে পারে অলসো যদি অ্যাপ্রুভ হয় মোস্ট লাইকলি ডেফিনেটলি এটার কংগ্রেশনাল অ্যাপ্রুভাল লাগবে তার মানে কি কংগ্রেস ওইটা অ্যাপ্রুভ করবে বাট আইডিয়ালি যদি দেখা যায় যে ফেডারেল হাউজিং এজেন্সি ফাইন্যান্স এজেন্সি অলরেডি ওরা যদি ইভ্যালুয়েশন করে যদি দেখে এটা ইকোনমির জন্য ভালো হবে মোস্ট লাইকলি কংগ্রেস ইজ গোনা সে ওকে টু আই ডোন্ট থিংক দেয়ারস গোনা বি এ প্রবলেম বাট আমার যেটা মনে হয় ওই পর্যায়ে এটা নাও যাইতে পারে এগেন ইফ এটা যদি যায় ইটস গুড বাট ইট মে নট সোনানা ভাই আপনি আমাকে এখন কোশ্চেন তাহলে এক্ষেত্রে আপনি তো যেটুকুন বললেন যেটুকুন ব্যাখ্যা করলেন তাতে আমরা যেটা বুঝতে পারলাম এটা পৃথিবীর যেহেতু বিভিন্ন দেশে এটি আছে আমাদের আমেরিকাতে এখনো নেই তাহলে আমরা ধরে নিতে পারি যে যারা বাড়ির মালিক আছে বা একাধিক বাড়ি নতুন বাড়ি কিনে আবার আগের সুদে যেতে চায়
সেক্ষেত্রে আমরা আমেরিকায় বসবাস করে অনেকটা পিছিয়ে আছি এরকম মনে হতে পারে। তো যেটি আপনি বললেন যে এরকম অবস্থায় যদি নতুন যাদের বাড়ি আগের চেয়ে বেশি দামে যদি কেনে, তাহলে সেই মালিককে কি অতিরিক্ত টাকা বা দ্বিতীয় মর্গেজ, যেটা আমি আগেও বলার চেষ্টা করেছি, নিতে হবে? এটার বাস্তবতা কতটা জটিল হতে পারে? এইটা ইজি। ওকে, ধরেন দুইজন বায়ার, একজন নতুন বায়ার, তার মানে ওর রেট হাই 6.5%, রাইট? তখন ওরা দেখবে যে ওর মান্থলি পেমেন্ট পড়তেছে ধরেন $6,000, রাইট? উনার ইনকাম লেটস জাস্ট সে 120,000 এর মতো। সেকেন্ড বায়ার যে উনি যে অ্যাফোর্ডেবল রেঞ্জ, উনার মর্গেজ তখন 600, উনার সেম, লেটস সে অ্যাসুম এভরিথিং ইজ সেম, কিন্তু উনার মর্গেজ রেট মান্থলি পেমেন্ট ইজ গোনা বি লেস। উনার যেখানে দেওয়া লাগতেছে 6,000, উনার ডেফিনেটলি দেওয়া লাগবে একটু কম, ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং, কারণ উনার রেট কম। এখন এটার ডিটেল বর্তমানে নাই, বাট লেটস আন্ডারস্ট্যান্ড দিস। ধরেন আপনার মর্গেজ বাকি রয়েছে 250,000, বাড়ির দাম 500, তাই না? নতুন বাড়ির দাম 500, তার মানে আপনার 250,000 আপনার কাভার দেওয়া লাগতেছে সামহাউ, হয় আপনি ক্যাশে কিনেন অথবা হাউএভার। ক্যাশটা কই থেকে আসবে? আপনি যে কারেন্ট বাড়ি যেটা আছেন, ওই বাড়ি বেচে ফেলতেছেন আপনি, এবং মোস্ট লাইকলি আপনার ওই বাড়িটা এপ্রিসিয়েট হয়েছে, তার মানে বাড়ির দামটা বাড়ছে। ওইখানে যে প্রফিট, ওইটা নতুন বাড়ি থেকে ঢুকবে, তাই না? তারপরে আপনার আরো কিছু বাকি রইল পয়সা, যেটা আপনি নিজে কাভার দিতে পারেন, or maybe you get a new mortgage, right? Again, new mortgage is going to be, any new mortgage is going to be new rate. My understanding is, otherwise এটা ফেয়ার হবে না, তাই না? কারণ আনফেয়ার হবে otherwise, because নতুন মর্গেজে যদি ওরা পুরান রেটে পাইছে, it's not going to work. My understanding is the previous rate, everything moves forward. Also the loan, I'm pretty sure, the loan as well. Also, এই সিচুয়েশনে যদি যায়, অনেক ল্যান্ডাররা, মানে যারা আপনাদেরকে পয়সা দিচ্ছে, ওদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে। রিস্কি জিনিসটা কি? ধরেন একটা বাড়ি 30 বছরের মর্গেজ, তাই না? 30 বছরের মর্গেজ আছে, ফাইন। এখন there is a slight chance that একজন মানুষ বাড়িটা 30 বছর রাখবে না, তাই না? বাড়িটা উনি 10 বছর 15 বছর পরে বেচে ফেলবে। যেই উনি বাড়িটা বেচে ফেলছেন, তখন যে আপনাকে পয়সা দিছে ওরা প্রফিট নিয়ে নিল, তাই না? তার মানে ওরা 30 বছরের মর্গেজ না পেয়ে স্টিল ওরা 15 বছরের মর্গেজ পাইছে। এখন বাড়িটা যদি 30 বছর থাকতো, তার মানে ওই বাড়িটা ফোরক্লোজার হওয়ার, তার মানে যে লোন পয়সাটা দিচ্ছে, মানে borrower, তার মানে আপনারা যারা মর্গেজ দিচ্ছেন, এমনও হইতে পারে যে আপনার জব হারাই গেছে, তাই না? জব হারানোর রিস্ক 15 বছরে যত, 30 বছরে আরো হাই, রাইট? তখন মর্গেজ লেন্ডারের রিস্কও বেড়ে যাচ্ছে যে ওকে, এখন আমার যে মর্গেজ 30 বছরের, ওইটা তো ডেফিনেটলি 30 বছর থাকবে মোস্ট লাইকলি, কারণ ও যদি বাড়ি বেচে যদি নতুন বাড়িতে যায়, স্টিল মর্গেজ ও নিয়ে যাবে, তাই না? সো দ্য লেন্ডার্স আর গোনা মোস্ট লাইকলি ওরা হায়ার রিস্ক ফর দেম, তার মানে ওদের জন্য রিস্ক হাই। রিস্ক যখন হাই হয়, তখন কি হয়? ইন্টারেস্ট রেট ওরা বাড়াইতে চায়। সো it's a little bit complicated conversation, but ideally আমার মনে হয় না, I'm not sure how this is going to work. অনেক ধন্যবাদ আপনাকে। ফেসবুকে একটি প্রশ্ন জানতে চেয়েছে, যদিও আপনি এর মধ্যে বলেছেন মোটামুটি, তারপরেও কনফার্ম করার জন্য। আনিসুল ইসলাম, তিনি বলছেন, হাউ মাচ ইন্টারেস্ট রেট নাও? ইন্টারেস্ট রেট এখন ভেরি ডিপেন্ড করবে আপনি কোন ব্যাংকের মাধ্যমে আসেন, রাইট? ইউজুয়ালি আই থিঙ্ক বিটুইন 6 and 6.5, এগেন আপনারা ভেরিফাই করতে পারেন। বাট আপনারা যখন বাড়ি কিনবেন, again, আমরা mortgage specialist না, এবং we don't encourage you to get a mortgage, nor do I, it's not our specialty. But আপনারা যখন একটা mortgage আনতে যাবেন, অ্যাপ্লাই করবেন, শুধু একটা অ্যাপ্লিকেশন আপনারা করবেন না, আপনারা মাল্টিপল অ্যাপ্লিকেশন করবেন ডিফারেন্ট লেন্ডারের মাধ্যমে। কথা বলছেন? কারণ ধরেন আপনি একটা লেন্ডারের কাছে গেছেন, ও আপনাকে 6.5 রেট ও যেটাই হোক দিছে, রাইট? আরেক লেন্ডার কিন্তু ও আপনাকে আরো কমে দিতে পারবে। এইটা এমন নাই যে আপনার ফিক্সড রেট 6.5, এখানে যান আর ওইখানে যান। নো, ইটস নট হাউ ইট ইজ। ইটস ক্যাপিটালিজম। লট অফ টাইমস আপনি অন্য জায়গায় আপনি লোয়ার রেট পাইতে পারেন। সো টু আনসার ইউর কোয়েশ্চেন, মর্গেজ রেট কত আছে এটা এক এক ব্যাংকে ডিপেন্ড করে, তাই না? কারণ এটা একটা রেট আছে রিস্কের উপরে, ওয়ার দ্য কেস ইজ। অনেক সময় এক এক ব্যাংক আপনাকে একটু কমে দিতে পারে, ওরা একটু হায়ার রিস্ক নিতে পারে আপনার জন্য, ঠিক আছে? সো অলওয়েজ যখন অ্যাপ্লিকেশন করবেন, ডু মাল্টিপল অ্যাপ্লিকেশন করার পরে আপনি দেখবেন যে ওকে, আপনি প্রথম যে ব্যাংকের কাছে গেছেন, ওদেরকে বলবেন ওকে, আমি তো ওই ব্যাংকে আমি এই রেটে পাইছি, তোমরা কি ম্যাচ করতে পারবা কিনা না,
then I'm sure something will happen, but you need to shop around. কারণ আমরা বাঙালিরা কিন্তু আমরা বার্গেন করতে পারি ভালো। আপনি যখন ঈদের সময় যখন আপনি ডিফারেন্ট দোকানে যাবেন, মর্গেজের সময় আপনি ডিফারেন্ট ব্যাংকে যাবেন। কিন্তু আমরা এই বাঙালিরা যখন মেসির মতো বড় দোকানে যাই তখন কিন্তু বার্গেনিং করি না। অনেক ধন্যবাদ জনাব আনিসুল ইসলাম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসলে এই মর্গেজ রেট এক এক ব্যাংকে বা এক এক আর্থিক প্রতিষ্ঠানে এক এক রকম হয়ে থাকে, সুতরাং যেটা বলা হলো যে আসলে একটু বার্গেনিং করাটা ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভালো ডিল আপনি নিশ্চয়ই পেতে পারেন। তো জনাব আব্দুল চৌধুরী, আসলে এই বিষয়টি যে পোর্টেবল মর্গেজ যেটা আমরা বলেছি যে সুবিধা অসুবিধা সবই আছে, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে এই পোর্টেবল মর্গেজ যদি চালু হয়, আপনি বলেছেন যেটা একেবারে ইনিশিয়াল পর্যায়ে প্রাথমিক পর্যায়ে রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে, তো যদি চালু হয় তাহলে মর্গেজ ব্যাকড সিকিউরিটিজ যেটাকে আমরা এমবিএস বলি, সেটা বিনিয়োগকারীরা কি ঝুঁকির মুখে পড়বে? আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয়? 100% ওরা ঝুঁকির মধ্যে পড়বে, বিকজ আমি আগে যে এক্সপ্লেইন করলাম, রাইট? একটা যে কোনো একটা লোন, রাইট? ধরেন আপনি আমাকে একটা লোন দিচ্ছেন, 5 বছরের লোন দিচ্ছেন, তাই না? আপনি আরেকজনকে লোন দিচ্ছেন 2 বছরের। এখন আপনি একজনের পয়সা পেয়ে যাচ্ছেন 2 বছরে, ওই রিস্কটা আপনার জন্য কম। যে লোন আপনি দিচ্ছেন 5 বছরে, ওই রিস্কটা হাই। এখন বর্তমানে যেরকম মর্গেজ সেটআপ আছে, একজন মানুষ আমি যে বললাম বাড়ি বেচলে লেন্ডারের পয়সা পেয়ে যাচ্ছে, তাই না? লেন্ডারের কিন্তু আইডিয়া না যে ওকে আমি 30 বছর মর্গেজ ইন্টারেস্ট কালেক্ট করবো। নো, দে গেট পেইড আর্লি, দে গেট পেইড আর্লি, দে ডোন্ট কেয়ার। ওরা অলরেডি 10 বছর পেয়ে গেছে, ইটস ওকে। বাট যখন একটা বাড়ি যখন কন্টিনিউয়াস 30 বছর থাকবে, ওদের জন্য রিস্ক হায়ার। দ্য রিস্ক ইজ হায়ার দ্যাট ওই মানুষটা না পে করতে পারে। সো ওরা একটু ঝুঁকির মধ্যে পড়বে, আই থিঙ্ক সো। প্লাস এখানে অন্যান্য ব্যাপারও আছে, বিকজ প্রথম একটা লেন্ডার যখন আপনাকে একটা বাড়ি দেয়, তাই না, ওই বাড়িটা ডিপেন্ড করবে যে বাড়ি অরিজিনাল বাড়ির উপর, তাই না? অরিজিনাল বাড়িতে আপনার যে কোলারেরাল যেটা ছিল, এখন নতুন বাড়ির কোলারেরাল আবার ডিটারমিনেশন করা লাগবে, আসলে কি সেম কোলারেরাল কিনা না, আসলে কি ওটা বাড়ির সেম ভ্যালু কিনা না। সো ইটস আ লিটল বিট কমপ্লিকেটেড, বাট আই এম শিওর যদি এটা কোনো কিছু করে ওরা, দে উইল গিভ আউট সাম কাইন্ড অফ কি বলে এটা ইনস্ট্রাকশনস অন দিস, বাট আই থিংক ইটস গোনা বি লিটল বিট একটু কমপ্লিকেটেড হবে জিনিসটা। আরেক সেটাই আশঙ্কা করছিলাম আমি, সেটার উত্তর আপনি দিয়েছেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে যেহেতু এটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় এই পোর্টেবল মর্গেজ, তাহলে রিফাইন্যান্সিং মার্কেটে এর কি কোনো প্রভাব পড়তে পারে? বিশেষ করে ঋণদাতারা এবং ব্যাংকগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে? এক্ষেত্রে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার কাছে কি উত্তর আছে এটা জানতে চাইবো, তবে একটি বিরতি নিতে চাই। বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তরটি আপনার কাছে চাইবো। সুপ্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, খুব আশার, খুব স্বপ্নের, খুব ভালো লাগার একটি বিষয়। তো সুতরাং এই বিষয়টা আমরা আরেকটু কন্টিনিউ করবো, আরও 2-1টা প্রশ্ন আছে, তবে সেগুলো একটু বিরতির পরে এসে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব আব্দুল চৌধুরী, আইআরএস এনরোল এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব আব্দুল চৌধুরী, বিরতির আগে আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে রিফাইন্যান্সিং মার্কেটের এই বিষয়টি, যদি এই পোর্টেবল মর্গেজ যদি চালু হয়, তাহলে রিফাইন্যান্সিং মার্কেটের প্রভাব কি পড়তে পারে, ঋণদাতারা এবং ব্যাংকগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে বলে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কি মনে করেন? মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ইউজুয়ালি মানুষ রিফাইন্যান্স কখন করে, রাইট? রিফাইন্যান্স ইউজুয়ালি কখন মানুষ করে, যখন ইন্টারেস্ট রেট লো হচ্ছে, রাইট? ধরেন আপনারা যে যারা এই গত 2 বছরের লোন মর্গেজ নিছেন, আপনাদের ইন্টারেস্ট রেট অনেক হাই, তাই না? অনেকের 6%, 6.5, whatever the case it is। অথবা কারা যদি ব্যাংক লোন নিয়ে থাকেন, আপনাদের অলমোস্ট 7-8% হইতে পারে। এখন যদি দেখা যায় যে 3 বছর অথবা 4 বছর পরে যে ইন্টারেস্ট রেট কমছে, রাইট, কোনো কারণে ধরেন ইন্টারেস্ট রেট চলে গেছে 4%, তাই না? তার মানে আপনি যাদের অলরেডি এখন হাই রেট, আপনার রেট যদি 4%-এর উপরে থাকে, তখন আপনি রিফাইন্যান্স করবেন। রিফাইন্যান্স মানে নাকি, টেকনিক্যালি আপনি আর একটা লোন নিচ্ছেন বেসড অন আপনার ইকুইটি বাড়তেছে প্লাস ইনকামের উপর ক্যালকুলেশন করে আপনি আবার কারেন্ট রেটে নতুন একটা লোন নিচ্ছেন। দ্যাটস বেসিক্যালি দ্য বেস্ট টু এক্সপ্লেইন রিফাইন্যান্সিং। ওকে, এখন যারা অলরেডি ইন্টারেস্ট রেট লো ছিল,
রাইট? ওরা তো ইউজুয়ালি রিফাইন্যান্স করবে না, তাই না? সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? রিফাইন্যান্স ওরা করবে না। এবং যারা পোর্টেবল মর্গেজ যদি অ্যাপ্রুভ হয়, তার মানে নতুন মর্গেজ একটু কমতে পারে। I don't know if it's going to affect the refinancing market. Actually, I don't know. It may not, to be honest. It's a little bit tough to say. Refinance market usually affect হয় যখন interest rate কমে, right? With this portable mortgage, I think new loan effect হবে. I don't know if refinancing is going to affect. অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে আর দুটো প্রশ্ন আপনাকে করব, তারপরেই আমরা সোশ্যাল সিকিউরিটি 401k IRA উত্তোলনের অবসর বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইব, যদিও প্রাথমিকভাবে একটু বলেছিলেন যে চাকরির কারণে যদি কেউ বা যারা স্টেট বা সিটি পরিবর্তন করে, তাদের জন্য এই নীতিটা কতটা বাস্তব সুবিধা বয়ে আনতে পারে? ওকে, এখন I don't think এই জিনিসটা অ্যাপ্রুভাল হবে মানুষের জব চেঞ্জের জন্য। I don't think that's going to matter, right? যাদের জব চেঞ্জ হচ্ছে, ওদের অলরেডি জব আছে, I mean probably they're already making good money. I don't know. It's tough to say, right? Also আরেকটা জিনিস যেটা হয়, এখন একটা কোম্পানি যখন একজনকে রিলোকেশন করে, ইউজুয়ালি রিলোকেশনের জন্য যে কোম্পানিতে আপনারা কাজ করতেছেন, ওই কোম্পানি আপনাদেরকে ইউজুয়ালি একটা fringe benefit pay করে, right? So it's tough to say how that's going to, but of course portable mortgage যদি approve হয়, একজন মানুষ যদি job change করতে চায় আরেক স্টেটে, it's a lot easier for him, of course. তখন উনি এই বাড়ি বেচে অন্য জায়গায় চলে গেলেন, it's very easy. Portable mortgage would make it a lot easier, I think. অনেক ধন্যবাদ। তো আমি আপনাদের আবার রিমাইন্ডার দিচ্ছি, this is still on the proposal stage. It may not even get approved. সেটা আমরা প্রথমেই বলেছি, সেটা প্রথমেই বলেছি, কিন্তু যদি হয় সে কারণে আমরা একটু আশার বাণী শুনে রাখতে চাই, বা আমরা জানতে চাই এটা হলে সুবিধা অসুবিধাগুলো কি আছে। শেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইব যে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনার দৃষ্টিতে এই হাউজিং মার্কেটে পোর্টেবল মর্টগেজ কি সত্যিই গেম চেঞ্জার হিসেবে পরিচিতি পাবে, নাকি এটির সীমিত প্রভাব ফেলবে? বড়োয়ারদের জন্য, যারা লেন্ডারদের জন্য একটু ডিফিকাল্ট হবে। যারা বড় করতেছেন মানে আপনাদের জন্য ইজ গুড, ইটস এ গেম চেঞ্জার। বাট অলসো আই থিঙ্ক বাড়ির দামও বেড়ে যাবে, আই থিঙ্ক, রাইট? দ্য প্রাইস মাইট গো আপ টু, রাইট? সো it's going to be good. Portable mortgage যদি অ্যাপ্রুভ হয়, it's great. I think it's going to be a very good thing. But economically কিরকম এফেক্ট হবে, ওই জিনিসটা ওদের ডিটারমিনেশন করা লাগবে, তারপরে ওরা বলবে যে এটা অ্যাপ্রুভাল হবে কিনা না। But it's too good to be true in my opinion. সেটাই বলছি যে এটার সুবিধা অসুবিধা দুটো দিক যদি মিলিয়ে আমরা ব্যালেন্স করতে যাই, তাহলে আমরা দেখব যে অসুবিধার থেকে সুবিধার দিকটাও কিন্তু অনেক বেশি। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা এখন থেকে সুবিধা এখানে আর কি ডিভিশন হয়ে যাবে আবার, তাই না? সুবিধা কাদের? যাদের অলরেডি আগে একটা বাড়ি আছে, আর আগে বাড়ি কাদের ছিল? যাদের আগে অলরেডি এখন পয়সা ছিল আগে, এবং এখনো পয়সা আছে, তাই না? এখন যারা নতুন বাড়ি কিনতেছেন, ওদের জন্য আনফেয়ার হয়ে যাচ্ছে, তাদের একটু কঠিন হয়ে যাবে, তাদের জন্য কঠিন হয়ে যাবে। যাই হোক, তো সুপ্রিয় দর্শক, আসলে বিষয়টি নিয়ে আমরা আগেই একটু খোলামেলা কথা বললাম, প্রথমেও বলেছি এবং এখনও বলছি, আমাদের আলোচকও বলছেন যে এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এটি নিয়ে এখনও হয়তো তেমন কিছু আশা জায়গা নিয়ে কিছু না হলেও ভবিষ্যতে হয়তো হবে, কারণ পৃথিবীর অনেক দেশেই এই বিষয়টি বা এই সিস্টেমটি চালু আছে। হোয়াই নট আমেরিকাতে কেন হবে না? কিছু মানুষের উপকার হলেও তো হবে, তারা তো আমাদেরই কমিউনিটির মানুষ, যাদের বাড়ি আছে, যারা বাড়ি পরিবর্তন করতে চান, ছোট আছে বড় করতে চান, বড় থেকে ছোট করতে চান, সেক্ষেত্রে এটা যথেষ্ট। এই পোর্টেবল যে বিষয়টি যে আমরা দেখলাম, মর্গেজ যে বিষয়টি চালু করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, সেটি খুব একটা খারাপ বিষয় নেই। আমরা একটু এখন আলোচনা করব সোশ্যাল সিকিউরিটি 401k IRA উত্তোলনের জন্য অবসর নেব আমরা কত বছর বয়সে, সেটি নিয়ে আজকের এই প্রশ্ন। সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাইব যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটা 62 বছর বয়সে শুরু করলে এবং 70 বছর বয়সে শুরু করলে প্রকৃতপক্ষে একজনের যে লাইফ টাইম ইনকাম কত শতাংশ কম বেশি হতে পারে, এটি সাধারণ মানুষ কিভাবে হিসেব করবে? তো এখন রিটায়ারমেন্ট কয়েকটা এজ হতে পারে, রাইট? সোশ্যাল সিকিউরিটির এলিজিবিলিটি, মানুষ কিন্তু যে কোনো সময় রিটায়ারমেন্ট করতে পারে, অথবা মানুষ যদি চায় ওরা লাইফ টাইম কাজ করতে পারে, তাই না? এখন রিটায়ারমেন্ট এইজ যেটা বলতেছে ওরা,
একজন মানুষ কখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য এলিজিবল, ঠিক আছে? প্রথমত সোশ্যাল সিকিউরিটি বেনিফিট জিনিসটা কি? ইউজুয়ালি এটা ক্যালকুলেশন হয় আপনারা যারা অলরেডি কাজ করছেন, রাইট? সোশ্যাল সিকিউরিটি পাইতে হইলে আপনার অ্যাটলিস্ট 40টা ক্রেডিট লাগে, ঠিক আছে? 40টা ক্রেডিট মানে প্রত্যেক বছর আপনার একটা করে ক্রেডিট, সরি 4টা করে ক্রেডিট পাবেন, ঠিক আছে? আই থিঙ্ক ইন 2025 আপনি যদি 1730 টাকা ইনকাম আর্ন করেন, তার মানে 4টা ক্রেডিট হইলে আপনার মিনিমাম সোশ্যাল সিকিউরিটির জন্য আপনি এলিজিবল, যদি আপনি 10 বছর 4 ক্রেডিট হিসেবে ফাইল করে থাকেন, ঠিক আছে? 4 times 10, ইউজুয়ালি 10 years is what you need, right? এখন ওনারকেও হইতে পারে আপনি ক্রেডিট আপনি 12 বছরে 15 বছরে নিছেন 40টা, ডাজন্ট ম্যাটার। সো 40টা ক্রেডিট পাওয়া লাগে টু গেট মিনিমাম অ্যামাউন্ট। এখন যারা আপনারা কন্টিনিউয়াস কাজ করতেছেন, আপনাদের সোশ্যাল সিকিউরিটি ওরা কিরকম ডিটারমিনেশন করে? ওরা ডিটারমিনেশন করবে আপনার 35 ইয়ার্স অথবা যত বছর আপনি কাজ করছেন, দে উইল টেক এ 35-year উইন্ডো। ওই 35 ইয়ার্স এর মধ্যে আপনার হাইয়েস্ট যে রেট, ঠিক আছে, হাইয়েস্ট যে ইনকাম ছিল, ওই ইনকামের উপর ক্যালকুলেশন করে ওরা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ক্যালকুলেশন করবে, হোয়াটএভার দ্য অ্যামাউন্ট ইজ, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি 20 বছর কাজ করছেন, প্রত্যেক বছর আপনার ইনকাম ছিল 100,000, 101,000 যেটাই হোক। এখন ওই 20 বছরের মধ্যে ওয়ান অফ দোজ ইয়ার্স আপনার ইনকাম ছিল 120, তার মানে আপনার ওই 120,000-এর উপর, যেহেতু ওইটা আপনার হাইয়েস্ট স্যালারি, ওইটার উপর ক্যালকুলেশন করে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ওরা আপনাকে দিবে। এগেন ইউ নিড অ্যাট লিস্ট 40 ক্রেডিটস, ওকে? এখন একজন মানুষ যদি 1 বছর কাজ করছে, ওর ইনকাম ছিল 200,000, 300,000, ইটস নট গোনা ওয়ার্ক। ইউ নিড টু ওয়ার্ক অ্যাট লিস্ট 40 ক্রেডিটস, অর অলমোস্ট 10 years ইজ দ্য অ্যামাউন্ট। এখন আপনি যদি আর্লি রিটায়ারমেন্টে যাইতে পারেন চান, তখন আপনার 62 এজে আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু এইজ 62-তে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাইলে আপনার যে মান্থলি যে পয়সা পাচ্ছেন ওইটা একটু কম পাবেন, ঠিক আছে? আমি 3টা বয়স দিব আপনাকে। একটা হইলে গিয়ে এইজ 62, উইচ ইজ আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অ্যাপ্লিকেশন। আর একটা হইলে গিয়ে 67 হইলে গিয়ে আপনার 67-এ যদি আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করেন, তখন আপনি রেগুলার যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল ওইটা আপনি পাবেন। আর আপনি যদি 67 পর্যন্ত, তো আপনার 67 হইলো, আপনার সিচুয়েশন ভালো, শরীরও ভালো, আপনি স্টিল কাজ করতেছেন, অথবা কাজ যদি নাও করে থাকেন, আপনার পয়সা দরকার নাই, বিকজ ইউ আর ডুইং গুড, হোয়াটএভার দ্য কেস ইজ, আপনি বলবেন আমি ওয়েট করব, আমি এখন চাই না পয়সাটা। তখন আপনি 70 পর্যন্ত যদি ওয়েট করে থাকেন, তখন আপনার যে পয়সা পাওয়ার কথা ওই পয়সাটা আরেকটু বেশি হবে। সো লেটস পুট ইট ইনটু নাম্বারস। ধরেন আপনার পাওয়ার কথা ছিল 100 টাকা, ঠিক আছে? আপনি যদি 62-তে যদি আপনি আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটে চলে যান, তখন ওরা আপনাকে 100 টাকা না দিয়ে রাফলি দিবে $75 অথবা মেবি $70 মতো, ঠিক আছে? আপনি যদি 67-এ যান, তখন আপনি পাবেন অরিজিনালি যে $100 পাওয়ার কথা, ওইটা $100 পাবেন। যদি আপনি 70-তে যান, তখন আপনার $100 না পেয়ে আপনি আরো $130 পাইতে পারেন, ওকে? দেখেন, আমি এখন বলতেছি না যে আপনি 70 পর্যন্ত ওয়েট করেন, দ্যাটস নট হোয়াট আই এম সেইং, রাইট? আই এম জাস্ট গিভিং ইউ দ্য রুলস, ওকে? অলসো আপনারা যদি আর্লি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যদি নেন, তার মানে আপনার নেওয়ার কথা 67-এ, বাট আপনি যদি 60-তে নেওয়া শুরু করেন, তখন আপনার একটা ইনকাম লিমিটেশন আছে, ঠিক আছে? ধরেন আপনি সোশ্যাল সিকিউরিটি নিলেন, এখন আপনার ইনকাম যদি কাজে গেলেন, কাজে যাওয়ার পরে দেখা গেছে যে আপনার ইনকাম অলরেডি একটা, ধরেন ইনকাম হয়েছে $10,000, ওরা কেয়ার করবে না, ইটস ওকে, আপনি $10,000 আর্ন করতে পারেন। প্রত্যেক বছর ওদের একটা লিমিট থাকে, লিমিট হইলে গিয়া 2025-এর লিমিট হইলে গিয়া 22,320-এর মতো, ঠিক আছে? এখন আপনার ইনকাম যদি 22,320-এর উপরে যায়, ঠিক আছে, তখন ওরা প্রত্যেক $2 যদি আর্ন করেন, ওরা $1 কেটে নিবে। তার মানে আপনি যদি 1,000 টাকা বানান, ওরা 500 টাকা কেটে নিবে আপনার বেনিফিট থেকে। মেক সেন্স? তার মানে সিম্পল আনসার, যদি আর্লি সোশ্যাল সিকিউরিটি নেন, তার মানে 62, 63, 64, 65, 66, তখন আপনার কাজ করতে পারবেন, অসুবিধা নাই, বাট কাজ করার ইনকামের উপর একটা লিমিটেশন থাকবে, এবং এটা আর্নড ইনকাম,
তার মানে আপনার কাজ করার ইনকাম, রেন্টাল ইনকাম ইজ নট গোনা কাউন্ট ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং। কাজ করার ইনকাম, যদি কাজ করেন, যত টাকা কাজ করেন ওরা 50% কাটবে বেনিফিট থেকে। ওকে, উই আর গুড অন দিস। দেন জি, what I was going to say is, in my opinion, সবার একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। My thing is, if I'm going to get at 67, whatever the amount, I'm not waiting till 70. কারণ আপনি জানেন না কত বছর আপনি থাকবেন, বুঝছেন? আমিও জানি না আমি কত বছর থাকবো। বিসমিল্লাহ করে নিয়ে নেবেন, that's it. You go on for, but আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি usually American mentality টা কি? American mentality which is makes sense because they're about living now, right? Living in like dunya is what they're about, right? ওরা চায় যত সম্ভব ইনকাম ডিফারেল, রাইট? ওদের অনেক পয়সা যাদের আছে, কারণ ইনকাম যদি আপনার ধরেন আপনার অলরেডি $100,000 ইনকাম আছে, আপনার রিচ মানুষ, এখন সোশ্যাল সিকিউরিটি ইনকাম এসে যদি ঢুকে ওইটা আপনার ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। So what they're going to do is they're going to keep on deferring it until at a later age. Now, in my opinion, defer করে যত টাকা সেভ হচ্ছে is probably not going to make sense because আপনি 70 যে আপনার সোশ্যাল সিকিউরিটি পয়সাটা যেরকম এনজয় করবেন, 67 যেরকম এনজয় করবেন, 70 আপনি ওরকম এনজয় করতে পারবেন। You know, that's basically what I'm saying. But again, এটা আপনাদের ডিসিশন, বাট আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস ওয়ার্কস। অনেক ধন্যবাদ বিষয়টি ব্যাখ্যা করার জন্য, এবং হাতে একটু 2 মিনিটের মতো সময় আমরা কথা বলতে চাই একটু আপনার কাছে, যে অনেকেই আমরা জানি না, আপনি বয়সের কথা 60 বলেছেন, 62, 63, 66 থেকে 70 পর্যন্ত বলেছেন, তো আমরা অনেকেই জানি না যে 401k বা ট্রেডিশনাল IRA এখান থেকে যদি 59.6 অর্থাৎ 59.5 বছরের আগে যদি টাকা তুললে 10% পেনাল্টি কবে প্রযোজ্য হয় আর কবে হয় না? সো আমি এখন যেটা কথা বললাম ওইটা লেগে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, যেটা ফ্রি মানি, ঠিক আছে? 401k রিটায়ারমেন্ট প্ল্যান যেটা, ওইটা হইলে গিয়ে আপনি যে পয়সা কন্ট্রিবিউশন করছেন রিটায়ারমেন্ট সেভিংসে, এবং ওই পয়সাটা আপনি রিটায়ারমেন্টের মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করছেন স্টক মার্কেটে অথবা যেটাই হোক, এবং ওই রিটায়ারমেন্টের পয়সাটা আপনার ইনক্রিজ হয়েছে, তাই না? ওইটার রুল ডিফারেন্ট। ওইটার রুল হইলে গিয়া আপনি age 59.5, তার মানে 59 বছরের, রাইট? ডিড আই সে দিস রাইট? 59.5, রাইট? বছরে আপনি পয়সাটা বার করতে পারেন। ধরেন আপনি এখন ইয়াং মানুষ, 40 অথবা 45 ওভার থেকে এই সিরিজ, আপনি এখন আপনার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে আপনি $20,000 ঢুকাইছেন, আপনি এখন বাড়ি কিনবেন নেক্সট ইয়ার। এখন আপনি যদি ওই পুরো $20,000 বার করেন রিটায়ারমেন্ট থেকে, আপনার ওইটাতে ট্যাক্স দেওয়া লাগবে, কারণ আপনি এখনো ট্যাক্স দেন নাই, প্লাস আপনার পেনাল্টি দেওয়া লাগবে, বিকজ এটা আর্লি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? বিকজ ইটস বিফোর age 59.5। অলসো বিকজ ইউ বট ইট ফর এ হাউস, যদি আপনার প্রাইমারি ফার্স্ট টাইম হাউস হয়ে থাকে, ওরা প্রথম $10,000 আপনার কোনো পেনাল্টি চার্জ করবে না। বাট এগেন দ্যাটস এ লঙ্গার কনভারসেশন। আপনারা মনে রাখা লাগবে যে 401k ইজ ডিফারেন্ট ফ্রম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। অনেক ধন্যবাদ জনাব আব্দুল চৌধুরী বিষয়টা ব্যাখ্যা করার জন্য। এটা নিয়ে আরও অনেক কথা আমরা বলতে পারতাম, অনেক প্রশ্ন ছিল এই বিষয়গুলো সম্পর্কে। আপনি নিজেও বললেন যে এটা খুব লং কনভারসেশন, তো সুতরাং আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়তে বাধার সময় সীমানা টপকানো কঠিতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব আব্দুল চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত ছিলেন, আমি জানি সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হয়, মানুষের কাজ করতে হয়, তারপর সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে কমিউনিটির স্বার্থে এবং আমাদের জানার স্বার্থে আপনি আমাদের স্টুডিওর সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে, একটা বিষয়ে পুরোপুরি এবং আর একটা বিষয়ে কিছুটা হলেও আপনি ধারণা দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে কথা বলেছি, যে ট্রাম্পের নতুন পরিকল্পনা, যে পরিকল্পনাটি পোর্টেবল মর্টগেজ, বদলে যাবে আমাদের হাউজিং মার্কেটটি, সেখানে কারা উপকৃত হব, কারা একটু ক্ষতিগ্রস্ত হব, বিশেষ করে যাদের বাড়ি আছে তারা সত্যি সত্যি উপকৃত হবে, এবং যারা আমরা নতুন বাড়ি কিনতে চাই তাদের জন্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হব হয়তো, বা হতাশার বিষয় থাকে। তবে বিষয়টি যেহেতু বিশ্বজনীন, অনেক দেশেই এটা পালন করা হচ্ছে, আমেরিকাতেও সেটা হোক, কিছু মানুষের উপকার হবে এটা আমরা চাই, এবং সোশ্যাল সিকিউরিটি এবং সেই সাথে 401k সামান্য হলেও কিছুটা আমরা আলোচনা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।